বাংলাদেশ জামাতে ইসলাম এবং তার নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এই ইফতার মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। জামাত ইসলামের ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতি নিয়ে পুরো রাজনৈতিক অঙ্গনে তোলপাড় লেগে গেছে। চমৎকার উদাহরণ তৈরি করেছেন জনাব তারেক রহমান এবং জনাব ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এমনই এক বাংলাদেশ চেয়েছিলাম যেখানে দলমত নির্বিশেষে সকলেই মিলেমিশে কাঁধে কাঁধ রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাজ করবে। আজকে ঠিক সেরকম একটা বাংলাদেশ পেয়েছি আমরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াত ইসলামীর ইফতারের দাওয়াত গ্রহণ করে ইফতার মাহফিলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং প্রধানমন্ত্রীর সাথে জামায়াতের নেতাকর্মীদের যে আচরণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর যেই কথা, যে বক্তব্য, সেগুলো দেখলে এবং শুনলে আপনাদের কলিজা শান্ত হয়ে যাবে। মানে আসলেই ভালো লাগবে, আপনাদের মনটা ভরে যাওয়ার মতন একটা অপরূপ দৃশ্য। দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে দেশের উন্নয়নের কথা ভেবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিজ্ঞা করল আজকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কী বক্তব্য রাখলো এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য শুনে জামায়াতের আমির কি বললেন, আমরা সেটি দেখে আসব এক নজর, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সকল রোজাদারগণ, সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি বাংলাদেশ জামাতে ইসলাম এবং তার নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে, আমার সাথে আমার নেতৃবৃন্দকে এবং আমার সাথে আমার সফরসঙ্গীবৃন্দকে এই ইফতার মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য। সম্মানিত সকল নেতৃবৃন্দ, উপস্থিতিবৃন্দ, আজকে এখানে শুধু আমি নই, এখানে শুধু বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ বা কর্মীবৃন্দই নয়, আমাদের বাইরেও এখানে অন্যান্য আরও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। এখানে আরও অন্যান্য সমাজের অন্যান্য বিভিন্ন স্তরের বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আজকের এই ইফতার মাহফিলে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে সকলে এখানে একত্রিত হয়েছি। দেশের একটি গুরুত্বপূর্ণ সময়। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা, যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি। এই ত্যাগের মাধ্যমে, এই আত্মত্যাগের মাধ্যমে, হাজারো মানুষের অত্যাচার, লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের বাক, ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি। সেজন্যই প্রথমেই আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সম্মানিত
উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। পরিশেষে আমি আবারও বাংলাদেশ জামাতে ইসলাম এবং জামাতে ইসলাম নায়েবে আমির শফিক সাহেব সহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর 24-এর 36 জুলাই যে গণবিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছিল আমাদের তরুণ যুব সমাজের নেতৃত্বে, যাতে আমরা সকলেই দলমত নির্বিশেষে সামিল হয়েছিলাম, সেই দীর্ঘ প্রতীক্ষার পর এ মাসের 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের হাত ধরে ইতিমধ্যেই সংসদ গঠিত হয়েছে, সরকার গঠিত হয়েছে। এই সরকার এবং সংসদের কাছে জনগণের বিপুল প্রত্যাশা। আমার মনে হচ্ছে যে গত 18-19 বছর এমন একটি দিনের অপেক্ষায় সকলে ছিলেন। এরই প্রেক্ষাপটে আজকের ইফতার মাহফিল আমাদের কাছে ভিন্ন বার্তা এবং আবেদন নিয়ে হাজির হয়েছে। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। অতীতে আমরা বিরোধী দল দেখেছি, নির্বাচন যেমন আমিডামি ছিল, সরকারিও বিরোধী দলও তেমনি আমিডামি ছিল। এই ধরনের কোনো বিরোধী দল কোনো দেশের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনতে পারে না। সরকারের গৃহীত সকল সঙ্গত পদক্ষেপে আমাদের পূর্ণ সমর্থনও থাকবে, সহযোগিতাও থাকবে। কিন্তু আমাদের বিবেচনায় আমরা যদি দেখি যে সরকার কোনো অসঙ্গত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছেন, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করব। সরকার আমাদের পরামর্শগুলো গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হব, জাতি উপকৃত হবে। সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা সেইটাই আমরা পালন করব। আমরা জাতির অধিকারের পক্ষে দাঁড়াবো এবং জাতিকে আমাদের সাথে সামিল থাকতে বলবো। তবে আমরা এই সদিচ্ছাই রাখতে চাই, এই ধারণাই পোষণ করতে চাই যে এই সরকার সংসদকে আগামীতে এগিয়ে যাওয়ার বাহনে পরিণত করবে। কোনো বাহন কখনো এক চাকায় চলে না, দুটো চাকা মিনিমাম লাগবে। সরকারি দল যদি সামনের চাকা হয়, তাহলে বিরোধী দল হবে পিছনের চাকা। একটাকে বাদ দিয়ে যানবাহন কোনো অবস্থায় আরেকটা একা চলতে পারবে না। আমরা সেই পথ চলায় সমন্বয় চাই এবং পারস্পরিক সম্মানের জায়গাটা চাই। আমরা আমাদের মহান জাতীয় সংসদের একটা সেকেন্ড নষ্ট হোক এইভাবে এটার আমরা প্রত্যাশা করি না যে জাতীয় সংসদ হবে কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু। বরঞ্চ জাতীয় সংসদ হবে দেশের সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। যে সমস্ত ব্ল্যাক ল এখনো আমাদের সংবিধানে রয়ে গেছে, আমরা সম্মিলিতভাবে সেগুলা দূর করার প্রয়াস চালাব। আর জাতিকে একটা সুস্থ, বিকশিত, সম্মানের জাতি হিসাবে বিশ্বের দরবারে দাঁড় করানোর জন্য যে আইন সংযোজনের প্রয়োজন, আমরা প্রত্যাশা করব যে সরকারি দল এবং বিরোধী দল মিলে সেভাবেই আমরা এগিয়ে যাব। যদি এই রাজনীতিটা আমরা করতে পারি, তাহলে অতীতের রাজনীতির যে হতাশাজনক ধারা এখন পর্যন্ত জাতিকে গ্রাস করে আছে, তার করাল গ্রাস থেকে আশা করি এই জাতি মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমি আজকের এই মুহূর্তে বড় শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত বীরদেরকে যারা 47, 52, 71, 90, 24 এই সময়গুলোতে শুধুই জাতির জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
আল্লাহ তাদের সকলকেও মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। বিশেষ শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এ আমরা যখন জেলে ছিলাম, বিভিন্ন দলের নেতৃবৃন্দ মাঝে মাঝে বসতাম, বিভিন্ন আলাপ আলোচনা করতাম। আমরা কল্পনা করি নাই 24 সালের 7 জানুয়ারির নির্বাচনের পর ফ্যাসিবাদ এইভাবেই বিদায় নিবে, পালিয়ে যাবে, এটা আমরা কল্পনাও করি নাই। কিন্তু এই অসাধ্যকে সাধন করেছে আমাদের শার্দুল সন্তানেরা, আমাদের সিংহ শাবকেরা, আমাদের জুলাই যোদ্ধারা। আমি তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। যারা চলে গেছে আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আহত পঙ্গু হয়ে যারা বেঁচে আছে আল্লাহ তাদের বীরত্ব গাথা নিয়েই বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা যেন চিরদিন তাদেরকে সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই রমজান আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? এ সিঙ্গেল লেসন আল্লাহ তাআলা আমাদের জন্য এই রমজানে পাঠিয়েছেন। মহান আল্লাহ তাআলার ভাষায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিশ্বাসীরা, তোমাদের জন্য এই রমজান অবধারিত করা হয়েছে, উপহার দেওয়া হয়েছে। যেমনটি তোমাদের পূর্বে যারা এসেছিলেন নবী পয়গম্বর এবং তাদের সঙ্গে বিশ্বাসীদের জন্য, তেমনটি তোমাদের জন্য এটা করা হলো। আশা করা যায় তোমরা তোমাদের চিন্তায়, কথায় এবং কাজে তোমাদের প্রভু আল্লাহ তাআলাকে তোমরা ভয় করবে। এই ভয় করার নীতি তোমরা অবলম্বন করে চলবে। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, আমরা বিশ্বাস করি আল্লাহর কসম, তাদের হাতে কখনো মানুষের আমানতের খেয়ানত হতে পারে না। তারা মানুষের আমানতের ব্যাপারে বড়ই সতর্ক সজাগ থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহ তাআলার সৃষ্টি সেই আমানতের পবিত্র হেফাজত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আপনাদের সকলকে আমি আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে এই রমজানের শিক্ষাকে বুকে ধারণ করার তৌফিক মহান মাবুদের দরবারে কামনা করে, যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের জীবনের সুস্থতা, দীর্ঘ হায়াত এবং জীবনের সফলতা কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। চমৎকার উদাহরণ তৈরি করেছেন জনাব তারেক রহমান এবং জনাব ডাক্তার শফিকুর রহমান। এই দুজন যদি ঠিক থাকে, আমি বললাম না, এই দুজন যদি ঠিক থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্র সঠিক পথে যাবে। কেউ আর বাংলাদেশকে অন্য পথে নিতে পারবে না। কোনো অপশক্তি বাংলাদেশে ঢুকতে পারবে না, কোনো অপশক্তি বাংলাদেশে এসে গেড়ে বসতে পারবে না, কোনো আন্তর্জাতিক শক্তি বাংলাদেশে এসে বিভক্তির জালে আর আমাদেরকে ফেলতে পারবে না। কারণ হলো, দেখুন আজকে চমৎকার রাজনৈতিক শিষ্টাচার আমরা দেখতে পেরেছি। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান, যিনি বিরোধী দলীয় নেতাদের সাথে সরাসরি যেভাবে হাস্যরস করে কথা বলেছেন, বিরোধী দলীয় ইফতার পার্টিতে তিনি যেভাবে অংশগ্রহণ করেছেন, এটি আমাদেরকে অনেক অনেক স্বপ্ন জাগাচ্ছে। আমাদেরকে আসলে একটি সুদূর চমৎকার বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। আমরা আসলে এই দুজনের প্রতি অনেক কৃতজ্ঞ আমি, এবং অনেক প্রশংসা করি জনাব তারেক রহমানের। তিনি চমৎকার উদাহরণ তৈরি করছেন আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই দেখেছেন যে এই দুটি পক্ষ যেন বিভক্ত থাকে, এই দুটি পক্ষ যাতে মুখ দেখাদেখি বন্ধ থাকে, এই দুটি পক্ষ যেন কেউ কারো কাছে আসতে না পারে, সেজন্য কিছু মধ্যস্বত্বভোগী দুষ্ট চরিত্রের এবং দুষ্ট মানুষ রয়েছে আমাদের এই দেশে রাজনৈতিকভাবে, বিশেষ করে যারা চায় যে শক্তিশালী কয়েকটি পক্ষ যারা রয়েছে এরা যাতে কখনোই পাশাপাশি না বসতে পারে। এতে হবে কি, এই মধ্যস্বত্বভোগীরা সবসময় বিভিন্ন রকম ধান্দা করতে পারবে। যে যার মতো করে ধান্দা বোধ করতেছে, আমি আর না বললাম, এদের ধান্দাগুলি আর টিকে রইল না। আজকের যে দুটি পক্ষের মহামিলন দেখেছি, এতে করে একটি মেসেজ চলে গেছে এই মধ্যস্বত্বভোগী যারা ধান্দাবাজ রয়েছে তাদের কাছে একটি মেসেজ চলে গেছে যে যত কিছুই হোক আমরা একসাথে থাকবো, এবং বাংলাদেশের প্রশ্নে, জাতীয় প্রশ্নে, যে কোনো ধরনের বড় ক্রাইসিসে এই দুটি পক্ষের শীর্ষ যে নেতারা রয়েছেন তারা যদি সাথে সাথে ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে পারে, যে কোনো মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমি মনে করি শুধুমাত্র সরকারি দল বিরোধী দলীয় আচরণ যেটি সেটাই থাকবে না, এর চেয়েও বেশি আমি মনে করি বাংলাদেশকে রক্ষা করবার জন্য তারা যে কোনো পদক্ষেপ নিতে, যে কোনো সিদ্ধান্ত নিতে যেন সহজ হয়, এরকম অ্যাক্সেস থাকা উচিত, এরকম যোগাযোগ ব্যবস্থা থাকা উচিত। এই দুটি পক্ষের প্রতি আমার এই আহ্বান রইল। পাশাপাশি একটা জিনিস মনে রাখতে হবে যে 24-এর আগের যে চিত্র বাংলাদেশের মানুষ দেখেছে, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ দেখতে চায় মানুষ। সেখানে কোনোভাবে যাতে আর বহির্শক্তি, অপশক্তি যারা আমাদেরকে বিভিন্নভাবে বিভক্ত করবার জন্য চেষ্টা করতো, সবসময় সফল হয়েছিল বিগত আমলে, এই
সফলতা যেন আর বাংলাদেশে না পায় বাহিরের যে অপশক্তি। আপনারা ভালো করে জানেন কাদের কথা আমি মিন করছি, আপনারা ভালো করে জানেন কাদেরকে আমি মিন করছি। যারা এইভাবে বাংলাদেশকে বিভক্ত করে, আমাদের বিভিন্ন রাজনৈতিক বড় বড় শক্তিগুলি বিভক্ত করে শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থ হাসিল করেছে এবং নিজেদের পকেট ভারী করেছে, আমাদের দেশ থেকে আমাদের অর্থনীতিকে ভঙ্গুর করে, আমাদের রাজনৈতিক, আমাদের বিশেষ করে গণতান্ত্রিক চর্চাকে ভেঙে চুরমার করে, গলাটি হত্যা করে তারা আমাদের দেশ থেকে আমাদের সকল সম্পদ থেকে শুরু করে বিশেষ করে মানব সম্পদকে একদম সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এই জায়গা থেকে আমরা উত্তরণ ঘটাতে যদি পারি, তাহলে আমি মনে করি যে বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে, বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না। কারণ আমরা বাংলাদেশের মানুষ যথেষ্ট সহানুভূতিশীল, সহনশীল। আমরা চাই আমাদের ভুল বোঝাবুঝি থেকে উত্তরণ ঘটিয়ে আমরা যাতে আর ঘৃণার কোনো কথা না বলি, আমাদের ঘৃণা না ছড়াই সমাজে, রাজনীতিতে আমরা যাতে একে অপরের পেছনে না লেগে থাকি। অন্ততপক্ষে আজকের এই মিলনে দেখুন, আমি সেই 24-এর আগে থেকে বা পরে থেকে, ইমিডিয়েট পরে থেকে আমি সবসময় বলেছি যে অন্ততপক্ষে দুটি পক্ষ এক থাকুক। তাদের আমাদের দেশকে রক্ষা করতে হলে দুটি পক্ষ যদি এক থাকে, সরকার এবং বিরোধী দলীয় যে আচরণ এটি অবশ্যই থাকবে। অবশ্যই সরকারের যেসব রং ডুইংগুলি আছে, যেসব অপকর্ম থাকবে, এগুলির মানে সবচেয়ে বড় সমালোচক বিরোধী দল। এই ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না, কারণ বিরোধী দলের সমালোচনা যদি থাকে তবেই সরকারি দল তাদেরকে নিজের জায়গাতে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। বিরোধী দল কখনোই সরকারি দলকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং সেটি করবেও না জামাত ইসলাম। আমার যত মনে হয় ডাক্তার শফিকুর রহমান যেভাবে চিন্তা চেতনা তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, জনাব তারেক রহমানের সাথে যেটা দেখতে পাচ্ছি, যখন যেটা প্রয়োজন সেটা তিনি করছেন। যেখানে প্রয়োজন যে আজকে ইফতার পার্টিতে, জামাত ইসলামের ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী আসা উচিত, সেটি প্রধানমন্ত্রী নিজে সিদ্ধান্ত নিয়ে আসছে আমি মনে করি। কারণ এর নিচে অনেক ধান্দাবাজরা রয়েছে, অনেক প্রতিহিংসা পরায়ণ মানুষজন রয়েছে জনাব তারেক রহমানের আশপাশে, যারা চাইতো না যে না এই দলের সাথে মেলামেশা করুক। তাদেরকে তিনি তাদের মুখে চুনকালি মাখিয়ে একরকম আমি মনে করি একক সিদ্ধান্তে জনাব তারেক রহমান যেগুলি করে যাচ্ছে, এটি জনাব জিয়াউর রহমানের আমরা ছায়া দেখতে পাচ্ছি, তার মধ্যে জনাব খালেদা জিয়ার ছায়া দেখতে পাচ্ছি জনাব তারেক রহমানের মাঝে। এটি যেন সাধারণ মানুষ চেয়েছিল এবং এটি যদি তিনি ক্যারি করে নিতে পারেন, তার নিরাপত্তাটাকে যদি ঠিকভাবে তিনি ধরে রাখতে পারেন, তাহলে আমাদের বাংলাদেশকে আর কেউ পিছিয়ে রাখতে পারবেন ইনশাল্লাহ। আমি বিরোধী দল হিসেবে জনাব ডাক্তার শফিকুর রহমানের যে দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি, তিনি যেভাবে পজিটিভলি যেখানে যা বলা দরকার, যা করা দরকার তাই তিনি করছেন। চমৎকার একটা বিরোধী দল তারেক রহমান পেয়েছেন। তারেক রহমানের একটি সৌভাগ্য, বাংলাদেশকে সামনে আমি মনে করি খুব র্যাপিডলি ডেভেলপমেন্ট থেকে শুরু করে অন্যান্য ভাবও বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চমৎকার একটা সুযোগ তিনি পেয়েছেন। 24কে কোনোভাবেই যদি তিনি ভুল করে তার আশপাশে যেসব ষড়যন্ত্রকারী রয়েছে তাদের ফাঁদে পা দিয়ে যদি তিনি 24কে ছোট করতে চান, তাহলে কিন্তু তিনি অবশ্যই তার গন্তব্যে পৌঁছাতে পারবে না। কারণ 24 বিহীন, 1971 সাল বিহীন কোনোভাবেই এই বাংলাদেশকে স্বীকার করবার সুযোগ নেই। 1971 সাল আর 24কে যদি লালন করে আমরা সামনে এগিয়ে যাই, তাহলে আমরা যে কোনো ধরনের শক্তিকে, অপশক্তিকে আমরা মোকাবেলা করে বিরোধী দল এবং সরকারি দল যদি পাশাপাশি থাকে, তাহলে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না। আপনাদেরকে বলে দিলাম। অবশ্যই যারা সোশ্যাল মিডিয়াতে ঘৃণা ছড়ান সবসময়, তাদেরকে বলছি প্লিজ আপনারা এগুলি স্টপ করুন। জনাব তারেক রহমানকে কাজ করার সুযোগ দিন। জনাব তারেক রহমানের দলের কেউ যদি অপরাধ করে, সাথে সাথে কড়া সমালোচনা করুন। ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। বিরোধী দলের জায়গা থেকে স্ট্রং থাকতে হবে। একটা স্ট্রং বিরোধী দল, একটা সরকার আসলে তখনই সফল হয় যদি একটা স্ট্রং বিরোধী দল থাকে। আমরা মনে করি সেই বিরোধী দলের দায়িত্ব পালন করবে ডাক্তার শফিকুর রহমান, এবং সেটি তিনি ইতিমধ্যে করে দেখিয়েছেন, বিভিন্ন সমালোচনা করেছেন, যার প্রেক্ষিতে সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় যেসব ঘটনাগুলি ঘটেছে, ছোট হোক বড় হোক, সবকিছুর বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে সরকার বিভিন্ন বাহিনী জানে যে বিরোধী দলের যে সমালোচনা তীর তাদের বুকের দিকে সবসময় তাক করা আছে। জনাব ডাক্তার শফিকুর রহমান হয়তো আজকে জনাব তারেক রহমানকে তার জায়গা থেকে ইনভাইট করেছেন, তিনি এসছেন, বাট সমালোচনার জায়গাতে জনাব শফিকুর রহমান ছাড় দিবে বলে আমি মোটেও বিশ্বাস করি না। কোনো কারণে ভুল যদি হয় বিএনপির বা সরকারের যে কোনো স্তরে, জনাব ডাক্তার শফিকুর রহমান ছাড় দিয়ে বা জামাত ইসলামের ছাড় দিয়ে কথা বলবার কোনো সুযোগ নেই বা ছাড় দিবে না। এখানেই আমরা গণতন্ত্রকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবো। এখানেই আমরা সাংবাদিকরা যারা রয়েছে তারা সাংবাদিকতা করতে পারবে চমৎকারভাবে। এখানেই আমরা যারা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে। এখানেই আমরা সাধারণ মানুষ যে কোনো ধরনের বিপদ আপদে, যে কোনো ষড়যন্ত্রে যদি সরকার প্রশ্নের সম্মুখীন থাকে, যদি জবাবদিহিতার সম্মুখীন থাকে, তাহলে অপরাধ অথবা ভুল করার আগে বারবার চিন্তা করবে। এবং সেটি আমরা দেখতে পাচ্ছি, যাতে অন্য কোনো শক্তি, তৃতীয় শক্তি, অপশক্তি, কালো শক্তি আমাদের ভিতর আর বিভক্ত তৈরি করতে না পারে, সেজন্য আমাদের জনগণকে সচেতন থাকতে হবে। আমি মনে করি আমাদের জনগণ ইতিমধ্যে সেটি বুঝে গেছে এবং সেই অনুযায়ী নিজেদেরকে পরিচালিত করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি যেটি চেয়েছি সেটি হয়েছে। ধন্যবাদ জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানকে, ধন্যবাদ জামাত ইসলামের আমির এবং সবাইকে যারা এই ধরনের ভূমিকাগুলি রাখছেন বর্তমানে আমাদের দেশকে নতুন রূপে বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরার জন্য। জামাত ইসলামের ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী
জনাব তারেক রহমানের উপস্থিতি নিয়ে পুরো রাজনৈতিক অঙ্গনে তোল পাড় লেগে গেছে। এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়, মেইনস্ট্রিম মিডিয়ায়, হাটে বাজারে, গ্রামে গঞ্জে, ঘরে সর্বত্র আলাপ একটাই, জামাতের ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়েছেন। এটা ইতিহাসের একটা মাইল ফলক। দিস ইজ ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি। আমি এই দৃশ্য দেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম, একটু গবেষণা করার চেষ্টা করলাম যে ইতিহাসে এরকম কখনো ঘটেছে কিনা যে বিরোধী দলের আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন। না, দিস ইজ ফার্স্ট টাইম ইন আওয়ার হিস্ট্রি। হ্যাঁ, অতীতে জামাত ইসলামের ইফতার মাহফিলে খালেদা জিয়া গিয়েছেন, কিংবা সরকারি দলের ইফতার মাহফিলে বিরোধী দলের প্রতিনিধি গিয়েছেন, বিরোধী দলের ইফতার মাহফিলে সরকারি দলের প্রতিনিধি গিয়েছেন, মন্ত্রীদের ইন্টারাকশনের অনেক তথ্য আমি পেয়েছি, কিন্তু প্রধানমন্ত্রী স্বয়ং বিরোধী দলের ইফতার মাহফিলে হাজির হয়েছেন, দিস ইজ ফার্স্ট টাইম। তবে দাওয়াত দেওয়ার ঘটনা অনেক ঘটেছে, কিন্তু উপস্থিতির ঘটনা এই প্রথম। এজন্য ক্রেডিট তারেক রহমানের। এবং এই ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার গভীর তাৎপর্য রয়েছে রাজনীতিতে। বাংলাদেশ সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্টরা নেই, থাকবে না। এই ইফতার মাহফিলের যে দৃশ্য, এটা দেখে সরকারি দল, বিরোধী দল, পারস্পরিক প্রতিদ্বন্দ্বী এটা মনে হয়নি। আমি একটা ইউরোপ আমেরিকার যে একটা সভ্য কালচারের ঘ্রাণ পেয়েছি এখান থেকে। এক বিরল দৃশ্য, বিরল ইতিহাস। বিএনপি জামাতের মধ্যে এক বিরল সমঝোতা হয়েছে, সেটা এখানে স্পষ্ট হয়েছে। কি সেই সমঝোতা? যে সেই পুরনো রাজনৈতিক কালচার, সরকারি দল বিরোধী দল ধাওয়াধাওয়ি করো, একে অপরকে মারো, সরকারি দলকে কথায় কথায় ডিস্টার্ব করো, বিরোধী দলকে ধরো, এটা বিএনপিও করবে না, জামাতও করবে না। এই বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এমনকি শুধু ইটস নট অনলি বিটুইন জামাত ইসলামী অ্যান্ড বিএনপি, নট অনলি বিটুইন তারেক রহমান অ্যান্ড ডাক্তার শফিক রহমান, amongst all political parties existing in Bangladesh now, except Awami League and their দোসর। দর্শক, এখানে দেখেন, আমরা শুধু প্রধানমন্ত্রী জামাতের ইফতার মাহফিলে গিয়েছেন এটা দেখছি, অন্যদিকে এনসিপির একটা ইফতার মাহফিলে গিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী রবিউল ইসলাম, যাকে এনসিপির লোকজন আল্লামা রবিউল ইসলাম চান্দাবাজি নানান ভাষায় কথা বলেন। এর মানে সমালোচনা আছে, এনসিপির বিরুদ্ধে কঠোর অবস্থান আছে এই সড়ক পরিবহন মন্ত্রী রবিউল ইসলামের, কিন্তু তিনি এনসিপির ইফতার মাহফিলে গিয়েছেন। এর মানে এই বাংলাদেশটা আর আগের বাংলাদেশ নাই, এটা নতুন বাংলাদেশ, এটা একটা সমঝোতার বাংলাদেশ। হ্যাঁ, এই সমঝোতা, এটাকে বলে সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি হয়েছে যে না, তার বাংলাদেশটাকে গড়ে তুলবে। এখানে এই জন্য আমরা সরকারি দলের প্রাণ খুলে সমালোচনা করছি। বিএনপির একটা শক্তিশালী গ্রুপ আমাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। আমি বিএনপির হাইকমান্ডের সাথে আলোচনা করে যেটা দেখলাম যে না, তারা অ্যাপ্রিসিয়েট করছে এবং ওয়েলকাম করছে যে সমালোচনা যত ইচ্ছা তত করো, কোনো সমস্যা নেই। সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ, হাজারো ব্যর্থতা। এখানে জামাত ক্ষমতা আসলে যে একদম রাতারাতি সব উন্নতি হয়ে যেত তা না, অনেক সমস্যা হয়তো একটু তাড়াতাড়ি সমাধান হতো, দুর্নীতি থাকতো না, আন্তরিকতা, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের মানুষেরই তো সমস্যা, বাংলাদেশের মানুষের কালেকটিভ ডেভিয়েশন, সেই জায়গায় অবস্থার একদম কাঙ্ক্ষিত মানের উন্নতি হতে সময় লাগবে। কিন্তু আমরা যেটা দেখছি সত্যি অসাধারণ। জনাব তারেক রহমান জামাতের ইফতার মাহফিলে গিয়েছেন এবং ডাক্তার শফিকুর রহমান বিএনপি ইফতার মাহফিলে যাবেন। এই দৃশ্য দেখে পুরো বাংলাদেশের মাঠ পর্যায়ে বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে একটা আনন্দের বন্যা, এবং তাদের মধ্যে যে বিভেদ, যে দূরত্ব, এটা অর্ধেক কমে গেছে শুধু এই ছবি দেখে। ইউনিয়ন পর্যায়ে, একদম উপজেলা, জেলা পর্যায়ে বিএনপির ইফতার মাহফিলে এখন জামাতকে দাওয়াত দিবে, জামাতের ইফতার মাহফিলে এখন বিএনপিকে দাওয়াত দিবে, এবং বিভিন্ন প্রোগ্রামে বিএনপির প্রোগ্রামে জামাতকে দাওয়াত দিবে, জামাতের প্রোগ্রামে বিএনপিকে দাওয়াত দিবে। এই দৃশ্য এখন থেকে শুরু হবে এবং তারেক রহমান, শফিকুর রহমান এই দৃশ্যের সূচনা করলেন। এটা যদি করতে পারে, ডেফিনেটলি বিএনপি অনেক ভুল করবে এবং করছে, সমালোচনা হবে, কিন্তু সরকার পতন করো, রাজপথে নামো, একদম উল্টে ফেলো না, এটা হবে না। সত্যিকার অর্থেই বিরোধী দলের সহযোগিতা পাবে, কোঅপারেশন পাবে সরকারি দল। অতএব এই বিরল দৃশ্য শুধু একটা ইফতার মাহফিলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন, এটা সরকারি দল বিরোধী দলের সংঘাত পরিবর্তন, এটা নতুন বাংলাদেশের প্রমাণ, এটা বিএনপি জামাতের মধ্যে একটা সমঝোতার স্পষ্ট প্রমাণ। প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ডাক্তার শফিককে কি বললেন তারেক রহমান? বরফ গলবে কি? হ্যাঁ না না। ডাক্তার শফিকুর রহমানকে কি বললেন তারেক রহমান? জায়েসের বাইরে আর কি কোনো কথা বলেছেন? দেখুন, এই প্রোগ্রামটি খুব স্লিম ছিল, সংক্ষিপ্ত একটা প্রোগ্রাম ছিল, মূলত ইফতার মাহফিলের অনুষ্ঠান, একটা সাংস্কৃতিক পর্ব ছিল। এরপর বক্তৃতা পর্বে
প্রধান অতিথি ছিলেন তারেক রহমান প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করেন ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির, দোয়া মোনাজাত করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এই তিনজনের কথা মোনাজাতের মধ্যে আসলে বাংলাদেশের বর্তমান রাজনীতির গতি প্রকৃতি উঠে এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সবাইকে সাথে নিয়ে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি এটা বলেন যে রমজানের এই দিনে শপথ করছি যেন মানুষের জীবনমান উন্নয়ন করতে পারি, যেন আইন শৃঙ্খলা উন্নয়ন করতে পারি, যেন বাংলাদেশের মানুষকে প্রত্যাশিত শান্তি ও সমৃদ্ধি দিতে পারি। এই প্রত্যাশা এবং প্রত্যয়ের জন্য তিনি দেশের মানুষের যেমন সহযোগিতা কামনা করেছেন, একইভাবে বিরোধী দল জামাত ইসলামী এবং 11 দলীয় জোটেরও সহযোগিতা চেয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান অতিথির বক্তব্যের পর মঞ্চে ওঠেন ডাক্তার শফিকুর রহমান। তিনি মঞ্চে উঠে তারেক রহমানকে ধন্যবাদ জানান, পাশাপাশি আরো কিছু দিক তুলে ধরেন, যেমন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি জামাতের নেতা, এই দিনে তার বিরুদ্ধে রায় হয়েছিল, মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই রায়ের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিভিন্ন জেলায় নেমে এসেছিল। জামাত সমর্থকদের উপর ভয়াবহ হামলা করে তখনকার পুলিশ। তখনকার সরকার প্রধানের নির্দেশে এই হামলায় কয়েক শত মানুষের মৃত্যু ঘটে। এই বিষয়টিও ডক্টর শফিকুর রহমান তার বক্তৃতায় তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন যে গতানুগতিক বিরোধী দল হতে চাই না, আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করতে চাই, পাশাপাশি সরকার যদি জন আকাঙ্ক্ষা থেকে সরে যায় তাহলে আন্দোলনে নামতে চাই। এরপর ডাক্তার শফিকুর রহমানই তিনি মাওলানা মামুনুল হককে আমন্ত্রণ জানান দোয়া মোনাজাত করার জন্য। সেই দোয়া মোনাজাতে মাওলানা মামুনুল হক ফ্যাসিবাদের সময়ের নানা নিপীড়নের চিত্র তুলে ধরেন। এটা ছিল আসলে দৃশ্যমান আয়োজন। এর বাইরে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে পাশাপাশি বসেছিলেন তারেক রহমান, আর বসেছিলেন ডক্টর আব্দুল মঈন খান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বসেছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আর মির্জা আব্বাসের পাশে বসেছিলেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তো এই সময়ের মধ্যে কিছু আলাপ আলোচনা হয়েছে, একদম কুশল বিনিময়ের মতো আলাপ আলোচনা। সেখানে রাজনীতির কোনো বিষয় ছিল না। কেমন আছেন, কেমন চলছে, আপনার শরীর কেমন, এগুলো জিজ্ঞেস করেছেন তারেক রহমান। অন্যদিকে শফিকুর রহমানও তারেক রহমানকে তার শরীর, পরিবার এবং বর্তমান কর্মব্যস্ততা নিয়ে জিজ্ঞেস করেন বা খোঁজ খবর নেন। এটা স্রেফ কুশলাদি দেখা সাক্ষাৎ হলে দুই বন্ধু যেটা করেন সেরকম আর কি। তো এর বাইরে রাজনীতির কোনো আলাপ হয়নি, কিন্তু দুজন নেতা ডায়াসে গিয়ে যে বক্তব্য দিয়েছেন এর মধ্যে আসলে রাজনীতি রয়েছে। আপনারা জানেন যে 12ই মার্চ সংসদ বসতে যাচ্ছে। সংসদ বসার পর বোঝা যাবে সরকারি দল জুলাই সনদ সম্পর্কে কি সিদ্ধান্ত গ্রহণ করে, জুলাই সনদে বর্ণিত যে সিদ্ধান্তগুলো সেটা মানবে কিনা। বিশেষ করে আপনারা জানেন যে স্পিকারের পর ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার কথা, এটা জুলাই সনদে উল্লেখ আছে। এরপর সরকার প্রধান এবং দলীয় প্রধান এক হবে না, এটাও জুলাই সনদে উল্লেখ আছে। এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা উল্লেখ আছে। তো দেখুন, এই বিষয়গুলো বিএনপি মান্য করবে কিনা সেটা কিন্তু 12ই মার্চে সংসদের প্রধান অধিবেশনে আজ করা যাবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। কি বলতে চান আপনারা, আপনাদের মতামত কি থাকবে, আপনারা কি বলবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ জামায়াত ইসলামের ইফতার মাহফিলে অংশগ্রহণ করে অনুষ্ঠানে যে বক্তব্য রাখলো, তার সেই বক্তব্য শুনে আপনাদের অনুভূতিটা কি? হিংসা নয়, একতা হোক, দেশ গঠন। আমরা টাকা চাই না, পয়সা চাই না, সবার ভিতর মিল মোহাব্বত চাই। আমরা সকলেই মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাজ করি। একেই বলে রাজনীতির সৌন্দর্য, রাজনৈতিক সৌন্দর্য। দুটি দলকে ধন্যবাদ সুন্দর একটি প্রতিক্রিয়া দেখানোর জন্য। দোয়া করি এরকম রাজনীতি চললে আলহামদুলিল্লাহ ভালো কিছু আশা করা যায়। দেশের মানুষ অবশ্যই ভালো কিছু পাবে। সরকারি দল এবং বিরোধী দল উভয়ে দীর্ঘদিন ধরে নির্যাতিত এবং অবহেলিত ছিল। তাই নিজেদের মধ্যে ভিন্নতা থাকলেও দেশ গড়ার স্বার্থে এক হয়ে চলতে হবে। প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, ওপিনিয়ন, কি বলতে চান আপনারা। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে আর অন্য কোনো একটা ভিডিওতে।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।